এ মাসের 1 তারিখেই বাংলাদেশের সংবাদ মাধ্যমে শত বাধা নিষেধের পরেও খবর বেরিয়েছিল যে শতাধিক নেতাকর্মী নিয়ে শত নেতাকর্মী নিয়ে নাকি ছাত্রলীগ মিছিল করেছে, বড় মিছিল হয়েছে ছাত্রলীগের। আর তখনই বলেছিলাম যে শতাধিক থেকে আসলে লাখের পথে উদ্দেশ্য নিয়ে হাঁটছে ছাত্রলীগ। এখন যখন তাদের নেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন এবং নেতা কর্মীদের সেজন্য প্রস্তুত হতে বলেছেন, তখন এমন এক জোয়ার সৃষ্টি হয়েছে যে সারা দেশে প্রতিদিনই একের পর এক মিছিলের খবর বেরিয়ে আসছে। ছাত্রলীগের এখন লক্ষ্য এই শত হাজার জনের মিছিলকে লাখের মিছিলে পরিণত করা আর লাখ লাখ মানুষের মিছিল নিয়ে শেখ হাসিনা যেদিন ঢাকায় নামবেন সেদিন শেখ হাসিনাকে স্বাগত জানানো। এখন 4 দিনের মাথায় এসে মানে শতাধিক ব্যক্তি নেমে গেছেন। প্রথম আলোর মতো পত্রিকাকেও যখন একটা শিরোনাম করতে হয়েছিল ছাত্রলীগের ওই মিছিলটার বিষয়ে জুনের 1 তারিখে, তারপর 4 দিনের মাথায় এসে এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে শিরোনাম করতে হচ্ছে যে বিশাল মিছিল ছাত্রলীগের, হাজারো মানুষের মিছিল ছাত্রলীগের। এবং ইনকিলাবের মতো পত্রিকা তারা শিরোনাম করছে যে নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সটকে পড়ল পুলিশ। বিশাল মিছিল ছাত্রলীগের, এই খবরটি এমন ভাবে শিরোনাম করে অনেক সংবাদ মাধ্যমে লিখছে, কিন্তু বিডি নিউজ 24 থেকেই যদি পড়ে শোনাই, নোয়াখালীতে পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রলীগের মিছিলে উপস্থিতি বেড়ে গেলে পুলিশ সদস্যদের সরে আসতে হয়, একথা সরাসরি সেখানে সেই স্থানীয় থানার ওসি উল্লেখ করেছেন। মিছিলের ভিডিও যদি দেখেন দেখবেন যে মিছিলটা চলছেই। এবং শুধু তাই নয়, মানে এটা শুধু মিছিল ছিল না, মিছিল ছিল, সমাবেশ ছিল। আগে থেকে ঘোষণা দেওয়া ছিল যে নোয়াখালীর সদর উপজেলার ওই বাজার এলাকাটাতে মিছিল এবং সমাবেশ করবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। পুলিশ উপস্থিত হয়েছিল সেই মিছিলে বাধা দিতে, কিন্তু যেই বিরাট আকারের জনসমাবেশে পরিণত হয় পরে মিছিল, তখন ওই ইনকিলাবের ভাষায় পুলিশ সটকে পড়তে বাধ্য হয়। ইত্তেফাক শিরোনাম করছে হাজারো নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের মিছিল, সরে গেল পুলিশ। এবং সেখানে ইত্তেফাক লিখছে যে নোয়াখালী সদর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটা বড় ধরনের মিছিল বের করেছিলেন। মিছিলকারীদের বিপুল উপস্থিতি দেখে উপস্থিত থাকা সুধারাম থানা পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান বলে অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর, মানে গত বছর থেকেই দেখা যাচ্ছিল, নির্বাচনের আগে পরে মিলিয়ে তো কয়েক মাস আসলে নির্বাচনটা হয়ে যাওয়ার জন্য এবং নির্বাচিত তারেক রহমান সরকার কি করেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বিষয়ে সেসব দেখবার জন্য ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এদের মিছিল এবং কর্মসূচি বাংলাদেশে এক রকমের স্তিমিত হয়ে পড়েছিল। আবারও এই যে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণার সাথে সাথে এবার যে মিছিল শুরু হয়েছে, সে মিছিলের চরিত্র, অংশগ্রহণ এবং এই যে মাস্ক ছাড়া কোন নেতাকর্মীরা অংশ নিয়েছেন সেটা সুস্পষ্টভাবে বলে যেভাবে মিছিলগুলো হচ্ছে, কিংবা নোয়াখালীতে হাজারো নেতাকর্মীর মিছিলের পর সমাবেশ বসানো হচ্ছে এবং সে সমাবেশে বক্তৃতা দেওয়া হচ্ছে, মিছিলগুলো যেই ছন্দে চলছে, মানে দৌড়ে ঝটিকা মিছিল হিসেবে শেষ করা হচ্ছে না, স্বাভাবিক তালে হেঁটে স্লোগান দিয়ে যেভাবে এগোচ্ছে, তাতে পরিষ্কার এবার রাজপথ ছেড়ে দিতে রাজপথে নামে নাই ছাত্রলীগ, আওয়ামী লীগের যুব সংগঠন, অঙ্গ সংগঠনগুলো। তারা সুস্পষ্টভাবে এবারের মিছিলকে শত থেকে হাজার থেকে লাখে নেওয়ার প্রস্তুতি নিয়েই নেমেছে। নোয়াখালীর সুধারাম থানার ওই ঘটনাটা, এই যে বিশাল মিছিল বলছে সংবাদ মাধ্যম, হাজারো মানুষের উপস্থিতিতে মিছিল বলছে, হাজারো নেতাকর্মী নিয়ে মিছিল বলছে, এই মিছিলটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এই কারণে, তার মানে উপস্থিতি যদি বাড়ানো হয় তাহলে পুলিশের পক্ষে সেখানে আসলে থাকবার মতো আত্মবিশ্বাস অর্জন সম্ভব হচ্ছে না। মনে রাখতে হবে 2024-এর জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, পুলিশের গায়ে আন্দোলন থেকে
আন্দোলনকারী বিক্ষোভকারীরা যেভাবে হাত তুলেছেন, পিটিয়ে মেরেছেন, ঝুলিয়ে রেখেছেন, পুড়িয়ে মেরেছেন, কিংবা থানায় ঢুকে সকল পুলিশ সদস্যকে হত্যা করে আবার থানার সামনে ঝুলিয়ে চলে এসেছেন, এসবের পরে মানে এখন যদি বিএনপি সমর্থক, জামাত সমর্থক পুলিশ দিয়েও আপনি থানাটা ভরে ফেলেন, তাহলেও পুলিশের পক্ষে সংখ্যায় যখন অনেক নেতাকর্মী বেরিয়ে আসবেন কোনো দলের, সেই পরিস্থিতি মোকাবেলা করবার আত্মবিশ্বাস পাওয়া কঠিন। সুধারাম থানার ঘটনায় পরিষ্কার বোঝা যাচ্ছে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যখন ছাত্রলীগ বেরিয়েছেন, এবং ভিডিওটা দেখলে পরিষ্কারই দেখতে পাচ্ছেন আসলে সাধারণ মানুষ বেরিয়ে এসেছে, এলাকার বয়স্ক ব্যক্তিরা বেরিয়ে এসেছেন, তরুণরা বেরিয়ে এসেছেন, কিশোররা বেরিয়ে এসেছেন। এই যে সাধারণ মানুষের উপস্থিতি একটা মিছিলে, একটা সমাবেশে, সেটাকে প্রতিরোধ করবার মতো আত্মবিশ্বাস, দৃঢ়তা এই মানে পুলিশের পাওয়া খুবই মুশকিল, এবং খুব স্বাভাবিকভাবেই পুলিশ সরে গেছে। ইত্তেফাকে বলা হচ্ছে যে স্থানীয় সূত্রে জানা গেছে বর্তমান সরকারের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এই মিছিলের আয়োজন করা হয়। এটাও খুব সিগনিফিকেন্ট। এই সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামী ক্রমাগত কর্মসূচি দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টির নেতারা মঞ্চে উঠলেই তারেক রহমান সরকার বিএনপির সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচনের আগেও কথা বলেছেন, এখনো কথা বলছেন। এখন ছাত্রলীগ এই তারেক রহমান সরকারের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এই মিছিল বের করেছে, এবং ছাত্রলীগ যুবলীগের 1000-এরও বেশি কর্মী সমর্থক বাঁধেরহাট বাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান মিছিলের শুরুতে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও নেতাকর্মীদের বিশাল জনস্রোতের মুখে তারা টিকতে পারেননি। বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভাষাটা এখানে খুবই উল্লেখযোগ্য, যে এই যে হাজার হাজারের কথা বলছেন, জনস্রোতের কথা বলছেন, তার মানে আমরা যত সংখ্যা হয়তো আন্দাজ করতে পারছি, হয়তো মিছিলের আকৃতি তার চেয়েও অনেক বড় হয়ে থাকতে পারে। ইত্তেফাক লিখছে, এক পর্যায়ে বিক্ষোভকারীদের সংখ্যা ও তীব্রতা দেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান। এই বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন, ভিডিওতে একদম পরিষ্কার, ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে কোন ব্যক্তি মিছিলের ব্যানারের সামনে দাঁড়িয়ে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই ব্যক্তি সমাবেশ স্থলে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে বক্তৃতাও দিচ্ছেন, পত্রিকায় তার নামও চলে এসেছে। আমি নিশ্চিত তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পদধারী সদস্য, কাজেই তার বিরুদ্ধে নিশ্চয়ই এরই মধ্যে অসংখ্য মামলা আছে, এবং তিনি হয়তো কয়েক দফা জেল থেকেও ঘুরে এসেছেন এবং আবারও জেলে যেতে প্রস্তুত আছেন বলেই তিনি কিন্তু নাম ঠিকানা দিয়েই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেছেন। এই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। মিছিল পরবর্তী সমাবেশে তিনি বলেন, আমরা এখানে যারা রাজপথে নেমেছি তারা প্রত্যেকেই অন্যায় ও সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। আমাদের এই প্রতিবাদী আন্দোলন ইনশাল্লাহ অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফিরে না আসবেন ততদিন আমরা শান্ত হব না, আমরা রাজপথ ছাড়ব না। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। এমনকি ইত্তেফাকের সঙ্গে আলাপে ওই সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম নিজেই স্বীকার করেছেন যে বিপুল সংখ্যক আন্দোলনকারীর মুখে পুলিশ সদস্যরা সরে গেছেন। তারা বলেছেন যে মিছিলের খবর আগে থেকে টের পেয়ে 6 সদস্যের পুলিশের একটা দল সেখানে উপস্থিত ছিল। মানে এক একটা থানায় আসলে সারা দেশে যখন মিছিল হবে বা মিছিল হচ্ছে, এবং আপনাদেরকে আমি আগেই বলেছি জুন মাসে এই টার্গেট নিয়ে এখন আওয়ামী লীগ মাঠে আছে যে সারা দেশে প্রতিদিন অন্তত 10টা মিছিল হবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের। এখন কোন থানায় আপনি আগে থেকে লোক পাঠিয়ে উপস্থিত রাখবেন যে সে থানা থেকে শত শত পুলিশ বেরিয়ে আসবে? কাজেই স্বাভাবিকভাবে সুধারাম থানার 6 সদস্যের পুলিশ দল উপস্থিত ছিল। তারা যখন বিক্ষোভকারীদের এই বিপুল সংখ্যা টের পেয়েছেন তখন পুলিশ সদস্যরা নিরাপদ দূরত্বে সরে পড়তে বাধ্য হয়েছেন। বিডি নিউজ 24-এও ওসি সে কথা স্বীকার করেছেন এবং বলেছেন
বলেছেন বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়, মিছিলে উপস্থিতি বেড়ে গেলে পুলিশ সদস্যদের সরে আসতে হয়। এই যে প্রতিদিন 10টা মিছিল আওয়ামী লীগ আর তার অঙ্গ সংগঠনগুলো করবে এবং কোথায় মানে সেই প্রস্তুতি পুলিশ নিয়ে রাখবে, মানে পুলিশ দিয়ে কি আসলে শত শত হাজার হাজার কিংবা পরবর্তীতে লাখ লাখ মানুষকে ঠেকানো যাবে? আপনি যদি শুধুমাত্র গুগলে সার্চ দেন ছাত্রলীগের মিছিল বলে, দেখবেন 24 ঘন্টায় বাংলাদেশের সংবাদ মাধ্যম এত এত বিধি নিষেধ বাধার মধ্যে কি পরিমাণ ভিডিও ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন মিছিলের বিভিন্ন জায়গায় পোস্ট করেছে গত 24 ঘন্টায়। যেমন গতকালকেই লালমনিরহাটে ছাত্রলীগের একটা মিছিল হয়ে গেছে এবং প্রথম আলোয় লিখছে যে লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এটাই প্রথম মিছিল 2024-এ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর, এবং ব্যানার সহ এই ঝটিকা মিছিল বের করবার পর সারা শহরে নাকি একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটাও খুব গুরুত্বপূর্ণ কথা যে ছাত্রলীগের মিছিলে যে মানে সাধারণ মানুষ বাধাগ্রস্ত করছে না, তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে, এরকম শিরোনাম যে বিভিন্ন সংবাদ মাধ্যম করছে সেটাও কিন্তু আমার কাছে খুব সিগনিফিকেন্ট বলে মনে হয়। মনে রাখতে হবে জুন মাস হচ্ছে সেই মাস যে মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিয়ে রেখেছেন যে এই মাসেই ধীরে ধীরে সেনাবাহিনী সারা দেশে যে মোতায়েন আছে তারা সরে যাবেন এবং সেটা নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটি তাতে সিদ্ধান্ত হয়ে গেছে। এরপর অবশ্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমের সামনেই বলেছেন যে খুব শিগগিরই ব্যারাকে তারা ফিরে যাবেন, তবে তিনি কোনো সুনির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেন নাই। এখন সত্যি যদি এই মাসে মানে সেনাবাহিনী সম্পূর্ণত উঠে যায় রাজপথ থেকে, আর এই শক্তি এবং আত্মবিশ্বাসের এই অবস্থা নিয়ে পুলিশের পক্ষে সারা দেশে ছাত্রলীগ আওয়ামী লীগকে কি করে মানে দমন করা সম্ভব হবে সেটা তো আরো বড় প্রশ্ন হয়ে দেখা দেয়। কিন্তু যদিও বা পুলিশ ব্যাপক গ্রেফতার করছে, যেমন গতকালকে যশোরে মিছিল হয়েছে, মিছিলের পরেই মিছিলে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভিডিও দেখে ছবি দেখে 6 জনকে আটক করে ফেলেছে পুলিশ। কিন্তু এভাবে কতদিন সামাল দেওয়া যাবে? নাকি সেনাবাহিনী এখন আসলে চাইছে যে আওয়ামী লীগ সারা দেশে নেমে আসুক এবং সেটা তারা মোতায়েন থাকা অবস্থাতেও সে কারণেই ছাত্রলীগ আওয়ামী লীগ এতটা জোরের সঙ্গে নেমে আসতে পারছে রাস্তায়? আর পুলিশের পক্ষে যেহেতু আসলে আরেকবার প্রাণের ঝুঁকি নিয়ে বাংলাদেশে কোনো আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচি দমন করা সম্ভব না, সেখানে নিশ্চিতভাবেই বলা যায় যে যদি সংখ্যায় শক্তিশালী হয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহ রাজপথে নামতে পারে তাহলে পুলিশ আসলে এদের নামাটাকে বাধাগ্রস্ত করতে পারবে না। মানে কতটা সাহস ছাত্রলীগের নেতা কর্মীরা জড়ো করেছেন বুকের ভেতরে এবং কতটা তাদের দেয়ালে পিঠ ঠেকেছে সেটার প্রমাণ হিসেবে আপনাদেরকে সর্বশেষ যে ভিডিওটা দেখাবো সেটা গত 24 ঘন্টায় যুগান্তর সহ নানা পত্রপত্রিকার ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে। হাইকোর্টের দরজায় গিয়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শুধু যে ব্যানার লাগিয়ে আসছেন শেখ হাসিনার নামে তাই নয়, তারা আদালত বিচার ব্যবস্থা এবং তাদের নিষেধাজ্ঞা সম্পর্কে কি বলছেন সেটা শুনতে শুনতেই এই প্রতিবেদনটা শেষ করব। আজকে আমরা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত অবৈধ মামলা আছে অবৈধ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এই অবৈধ মামলাকে লাথি মেরে আমরা প্রত্যাখ্যান করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় চতুর্দিকে রাজনীতির মাঠে যখন আলোচনা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা কার্যক্রমের ব্যাপারে কোনো শিথিলতা আসবে কিনা নাকি এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে, সংসদে যখন প্রফেসর ইউনূসের মেটিকুলাস যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ আইন আকারে পাশ করে নেওয়া হলো, তখন থেকে আবার নতুন করে বিতর্ক তৈরি হলো। পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক জায়গা থেকে আপত্তি রয়েছে এই ব্যাপারে, সেগুলো সরকার গ্রাহ্য করবে কি করবে না সেই আলোচনা
আলোচনাগুলো যখন ছিল এবং সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা যখন দিচ্ছেন, তার নেতাদের দেশে ফিরে আইনের মোকাবেলা করার ঘোষণা যখন দিচ্ছেন, সব আলোচনা যখন ওই কেন্দ্রিক পুলিশের গোপন গোয়েন্দা রিপোর্ট সরকারের হাতে আসছে, এরকম একটা পরিস্থিতিতে আজকে পরিষ্কার জানিয়ে দেয়া হলো আওয়ামী লীগ ব্যাপারে সরকারের অবস্থান কি। আওয়ামী লীগ ব্যাপারে সরকারের অবস্থানে এতটুকু নড়চড় হচ্ছে না। তাহলে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগের বর্তমান অবস্থায় যদি অব্যাহত থাকে এবং মাঠে আওয়ামী লীগকে যেভাবে ঝটিকা মিছিল সংঘাতে লিপ্ত হওয়ার ঘটনা যখন দেখছি, মাইকিং করে লোক জড়ো করে বিএনপির ওপরে হামলা করার ঘটনাও তারা ঘটাতে সাহস পাচ্ছে, তখন কি রাজনীতিতে সংঘাত ঠেকানো সম্ভব হবে? কোন পরিস্থিতির দিকে যাচ্ছে, কি জানাচ্ছে সরকারের মুখপাত্ররা তাদের বক্তব্যে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক চাপ রয়েছে, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে চাপ রয়েছে। নির্বাচনের সময় নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না, এই ব্যাপারেও কিন্তু অনেকের অবজারভেশন ছিল। এমনকি নির্বাচনে স্বয়ং আমেরিকা কোনো তাদের প্রতিনিধি পাঠায়নি, পর্যবেক্ষক পাঠায়নি। এটা কিন্তু একটা বড় ঘটনা যে আমেরিকা তাদের ডিপ স্টেট ষড়যন্ত্র করে শেখ হাসিনার রেজিম চেঞ্জ করলো বলে নানা দিকে আলোচনা, সেই আমেরিকায় নির্বাচনে প্রতিনিধি পাঠালো না, পর্যবেক্ষক প্রতিনিধি পাঠালো না। এটা বড় একটা ঘটনা ছিল। নির্বাচনের সেই বিতর্কটা যেন দীর্ঘায়িত হতে না পারে, সেই কারণেই অনেকেই ভেবেছিলেন যে গণতান্ত্রিক সরকার বিএনপি তারা যেহেতু বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্রে, তারা যেহেতু বিশ্বাস করে না কোনো রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে, সেই কারণে আওয়ামী লীগের ওপরে যে ইউনুসীয় নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তারা দীর্ঘায়িত করবে না। কিন্তু সংসদে আইন পাশের মাধ্যমে সেটার এক ধরনের ব্যতিক্রম অবস্থা তারা প্রদর্শন করেছিল। এবার সরকারের মুখপাত্র প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা এটা উঠছে না, অর্থাৎ সরকারের সিদ্ধান্ত আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা থাকছে। ৭১ টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে সরকার চায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকুক। তিনি ব্রিফিংয়ে, সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এই কথা বলেছেন, আরও অনেক বিষয়ে কথা বলেছেন, আওয়ামী লীগ বিষয়ে এই কথা বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই থাকুক, আর এই লক্ষ্যেই সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে সংগঠিত বিভিন্ন অপরাধ ও গণহত্যার অভিযোগের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এর আগে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের উপরে কার্যক্রম নিষিদ্ধ করেছিল। একই সঙ্গে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছিল এবং যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে পুরোপুরি সমর্থন দিয়েছিল বিএনপি সরকার। তাদের জারি করা অধ্যাদেশ সংসদে পাশ করলো বিএনপি সরকার আইন হিসেবে। এর মাধ্যমে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলো, এই আলোচনা ছিল। কিন্তু মাঝখানে ডক্টর খলিল, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি যখন ভারত সফর করলেন এপ্রিলের ৭ তারিখে, সেই সফরে মনে হচ্ছিল যে এক ধরনের উন্নতি হবে পরিস্থিতির, কারণ ভারতের চাওয়াগুলোর মধ্যে অন্যতম চাওয়া হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। বেশ কিছু মানুষের মুক্তি, জামিন, এই ব্যাপারগুলো তাদের চাওয়ার মধ্যে ছিল। তারপরেই আমরা দেখলাম শিরিন শারমিন চৌধুরীর দ্রুত জামিন এবং দ্রুত 4 ঘন্টার মধ্যে কারা মুক্তির ঘটনাও ঘটল। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যে বৈঠক, সেই বৈঠকটা ফলপ্রসূ হয়নি বলে আমরা পরবর্তীতে নিশ্চিত হই ডক্টর খলিলের সাক্ষাৎকারে, যে তড়িঘড়ি করা যাবে না, ধৈর্য ধরতে হবে। অর্থাৎ ধৈর্য ধরতে হবে এই কথা যখন বলছেন, তখন বোঝাই যায় যে ওই মিটিং ফলপ্রসূ হয়নি। এবং ভারতের বক্তব্যও পরবর্তীতে বোঝা গেছে যে পরবর্তীতে মিটিং হলে আলোচনা করে কোন পর্যায়ে যায় সেটার অপেক্ষায় তারা রয়েছে। তার মানে ভারতের চাওয়াগুলো বাংলাদেশ পূরণ করতে পারেনি, বাংলাদেশের চাওয়াও ভারত পূরণ করতে পারেনি, এরকম অবস্থায় মিটিং ঝুলে গেছে। তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোন পর্যায়ে যাবে সেটা তো একটা ব্যাপার। আন্তর্জাতিক লবিং, আওয়ামী লীগ নানা দিক থেকে আন্তর্জাতিক লবিং করছে, কিন্তু এই লবিংয়ের মাঝে আওয়ামী লীগের একটা বড় ধাক্কা, বড় পরাজয় ঘটেছে। জাতিসংঘে
শেখ হাসিনার পক্ষে মানে যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বার যে আবেদন করেছিল জাতিসংঘের যে প্রতিবেদন জুলাই আন্দোলনকে কেন্দ্র করে 1400 জন মানুষের মৃত্যুর যে প্রতিবেদন, সেই প্রতিবেদন ব্যাপারে তারা যে অভিযোগ করেছিল যে এটা সত্য নয়, এটা ভুল, এটা ভুয়া, এই ব্যাপারে জাতিসংঘ কিন্তু কর্ণপাত করেনি, বলেছিল যে এই চিঠিকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ শেখ হাসিনার পক্ষে দেওয়া চিঠি সেটা কিন্তু মানে হয়েছে, মানে রিফিউজ হয়েছে। সেটা আওয়ামী লীগের জন্য একটা বড় ধাক্কা। এই ধাক্কার পরে এমন হয়েছে কি যে সরকার এক ধরনের উৎসাহ পেয়েছে যে জাতিসংঘ যেহেতু এটা নাকচ করে দিয়েছে, সেহেতু আওয়ামী লীগের ব্যাপারে নরম হওয়ার কোনো কারণ নেই। আবার সরকারকে বহুমুখী চাপ তো আসলে মোকাবেলা করতে হয়। দেশের অভ্যন্তরে বিরোধী দলের একটা বড় চাপ রয়েছে আওয়ামী লীগ ইস্যুতে, সেটা মোকাবেলা করতে হবে। আবার আওয়ামী লীগকে যদি মানে স্কোপ দেওয়া যায় রাজনীতির, সেই স্কোপে আওয়ামী লীগ যে অবস্থায় চলে যাবে সেটা মোকাবেলা করা বিএনপি সরকারের জন্য খুব একটা সহজ কাজ হবে না। এরকম দিক চিন্তা করেই হয়তো বিএনপি ভাবছে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা এটা দীর্ঘায়িত হোক। কিন্তু এই যে সিদ্ধান্ত ডাক্তার জাহিদুর রহমান জানিয়ে দিলেন আজকে, এই সিদ্ধান্তের পরে কি হবে? আওয়ামী লীগকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি, দেশের বিভিন্ন জায়গায়। এরই মাঝে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, বিভিন্ন জায়গায় নোয়াখালী, ময়মনসিংহ, ঢাকা, গোপালগঞ্জ, বিভিন্ন জায়গায় কিন্তু নানা রকমের ঘটনা ঘটতে দেখেছি। এটা যদি সারা দেশে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সেটা একটা সাংঘর্ষিক পরিস্থিতি বাড়ার দিকে যাবে। এরই মাঝে সাংঘর্ষিক পরিস্থিতি ঘটেছে। আমরা দেখেছি যে সিলেটের হবিগঞ্জে এবং নোয়াখালীতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষটা ইঙ্গিত দিচ্ছে যে খারাপ কিছু হতে পারে। বিএনপি যদি নিষেধাজ্ঞাটা অব্যাহত রাখে, আওয়ামী লীগ যদি অন্যদিকে মরিয়া হয়ে ওঠে যে তুই তোর নিষেধাজ্ঞা রাখ, আমি আমার মতো করে কাজ করব, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে নিষিদ্ধ কোনো কিছু নিষিদ্ধ যখন থাকে তখন কিন্তু সে মরিয়া হয়ে ওঠে বাঁচার জন্য কিংবা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য। আওয়ামী লীগ যদি মরিয়া হয়ে ওঠে এবং সেই মরিয়া হওয়াটা যদি এমন হয় যে তারা বিশৃঙ্খলা তৈরি করবে, তাহলে আমরা যে স্থিতিশীল পরিবেশ প্রত্যাশা করছি সেটা কতটুকু আর পাওয়া যাবে সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আর আওয়ামী লীগ যদি বিশৃঙ্খলা শুরু করে, বাংলাদেশের রাজনীতিতে কেউ দুধে ধোয়া তুলসী পাতা না, বিশৃঙ্খলা কেউ করবে না, এটা মানার মতো কোনো ইস্যু না। কারণ আমরা এর আগেও দেখেছি আওয়ামী লীগের সময়ে বিএনপি বিশৃঙ্খলা করেছে, জামাত বিশৃঙ্খলা করেছে, বিএনপির সময় আওয়ামী লীগ বিশৃঙ্খলা করেছে, বিএনপির 2006-এর পতনের পরে আওয়ামী লীগ লগি বৈঠার মিছিল করেছে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি। 2014-তে আমরা মানে গাড়িতে পেট্রোল মেরে মানে সারা দেশে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, সেই ঘটনার জন্য তৎকালীন বিরোধী দলকে দায়ী করেছে আওয়ামী লীগ। এরকম ব্যাপারগুলো দেখেছি। তার মানে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা কিন্তু নতুন কিছু না। এখন প্রশ্ন হচ্ছে কতটা সরকার সেটা মোকাবেলা করতে পারবে আর কতটা বিরোধী অবস্থানে যারা বিরোধী অবস্থান মানে এখন তো বিরোধী আছে এনসিপি আর জামাত, তাদের কথা তো আলোচনা করে লাভ নেই, আওয়ামী লীগের কথা বলছে। আওয়ামী লীগ যে মানে নিষ্পেষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, যদিও তারা ক্ষমতায় থেকে বিএনপি জামাতের উপরে নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছে বলে বহু অভিযোগ ছিল, কিন্তু তারা এখন তো নির্যাতিত হচ্ছে। সেই নির্যাতনের মধ্য থেকে যদি গা ঝাড়া দিয়ে বলে যে আমি মরণ কামড় দিয়েই ছাড়বো, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটাই হচ্ছে আমাদের উদ্বেগের ব্যাপার। আমরা যারা সাধারণ মানুষ তারা তো একটু শান্তিতে বসবাস করতে চায়, কিন্তু সেই শান্তিটা আদৌ কি সমাজে অব্যাহত থাকবে? নোয়াখালীর ঘটনা, হবিগঞ্জের ঘটনা, এই ঘটনাগুলো কি ইঙ্গিত দিচ্ছে আমাদের? আমরা বোধহয় খুব একটা শান্তির সমাজ পাবো সেটা প্রত্যাশা করাটা ভুল হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় বিএনপির এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কি ঠিক হলো নাকি বুমেরাং হতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।